স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ভলকেনো বা আগ্নেয়গিরি নিয়ে আজকের ক্লাসটি আমার 3 নম্বর ক্লাস। এর আগে আমি ভলকেনো নিয়ে এই দুটি ক্লাস পড়েছি। যদি তুমি ক্লাস দুটি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর এই দুটি ক্লাস যদি দেখা থাকে তাহলে আজকের ক্লাসটি বুঝতে খুবই সহজ হবে। ঠিক আছে, দেখো আমি আগের ক্লাসটি কোথায় শেষ করেছিলাম, দেখে নাও কোথায় শেষ করেছি। দেখো কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত আলোচনা করেছি, তাই তো। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতের কটা ভাগ? 3টা ভাগ। একটা কি অবাধ অগ্ন্যুৎপাত বা হাওয়াই শ্রেণী, আরেকটা বিস্ফোরক অগ্ন্যুৎপাত, আরেকটা মিশ্র অগ্ন্যুৎপাত। এই 3টার মধ্যে এই অবাধ অগ্ন্যুৎপাত আর বিস্ফোরক অগ্ন্যুৎপাত এই দুটার আলোচনা হয়ে গেছে। বাকি আছে কি মিশ্র অগ্ন্যুৎপাত। ওকে, তো আজকে এই মিশ্র অগ্ন্যুৎপাতের শ্রেণীগুলি নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, দেখো প্রথমে দেখে নিয়ে চলো যে মিশ্র অগ্ন্যুৎপাত কি। ঠিক আছে, কিরকম দেখো মিশ্র অগ্ন্যুৎপাত মানে কি? দেখো যে অগ্ন্যুৎপাতে কখনো কখনো প্রবল বিস্ফোরণ ঘটে, আবার কখনো কখনো শুধুমাত্র অবাধে লাভা নির্গত হয়। তাহলে কখনো বিস্ফোরণ ঘটে, কখনো বিস্ফোরণ না ঘটে, শুধু লাভা নির্গত হয়। তাহলে এরকম অগ্ন্যুৎপাতকেই মিশ্র অগ্ন্যুৎপাত বলে। ঠিক আছে, দেখো এবার বিস্ফোরণ ঘটার জন্য, যখন বিস্ফোরণ ঘটবে, আমি আগেই বলেছিলাম বিস্ফোরণ ঘটার জন্য লাভার প্রকৃতি কি হতে হবে? বিস্ফোরণ ঘটবে সেই লাভায় যে লাভা কি সান্দ্র, কিছুটা ঘন লাভা, তাই তো, সান্দ্র ঘন লাভা, এবং ওই লাভায় কি গ্যাস মিশ্রিত থাকবে। তো ঘন লাভায় গ্যাস মিশ্রিত থাকলেই সেই অগ্ন্যুৎপাতে বিস্ফোরণ ঘটে। ঠিক আছে, আর কি দেখো, আর বিস্ফোরণ ঘটা মানে কি? বিস্ফোরণের সঙ্গে কি বেরিয়ে আসবে? পাইরোপ্লাস্টিক পদার্থ বেরিয়ে আসবে, ছাইভস্য এগুলো বেরিয়ে আসবে, তাই তো। তাহলে মিশ্র অগ্ন্যুৎপাত কি বলছি? কখনো কখনো বিস্ফোরণ ঘটে অগ্ন্যুৎপাত হবে, আর কখনো বিস্ফোরণ না ঘটে শুধুমাত্র এরকম অবাধে লাভা নির্গত হবে। বলো এবার দেখো এই মিশ্র অগ্ন্যুৎপাত, অগ্ন্যুৎপাতের 4টা শ্রেণী আছে। কি আছে? স্ট্রম্বোলি শ্রেণী, ভলকেন শ্রেণী, ভিসুভিয়াস শ্রেণী, প্লিনি শ্রেণী। তার মানে দেখো যে এই 4টারই কি মূল বৈশিষ্ট্য একই, কি মিশ্র অগ্ন্যুৎপাত। তার মানে কি কখনো বিস্ফোরণ ঘটে অগ্ন্যুৎপাত হবে, কখনো বিস্ফোরণ ঘটবে না, শুধু অবাধে লাভা নির্গত হবে। ওকে, এবার দেখো এই 4টার মধ্যে মানে এই 4টার নামকরণ কি করে করা হয়েছে এবং স্পেসিফিক বৈশিষ্ট্য বা পার্থক্য কি আছে 4টার মধ্যে, সেগুলো এবার দেখে নিই। তো প্রথমেই দেখে নিই চলো এই স্ট্রম্বোলি শ্রেণী। ঠিক আছে, দেখো কিরকম, যে ভূমধ্য সাগরে একটা দ্বীপ আছে যার নাম লিপারি দ্বীপ। অনেকগুলোই দ্বীপ আছে, মানে লিপারি নামে একটা দ্বীপ আছে, আর এই লিপারি দ্বীপেই স্ট্রম্বোলি আগ্নেয়গিরিটা অবস্থিত। আর এই স্ট্রম্বোলি আগ্নেয়গিরি থেকেই, মানে এই স্ট্রম্বোলি আগ্নেয়গিরি থেকেই যে ধরনের অগ্ন্যুৎপাত হয়, সেই অগ্ন্যুৎপাতটাকেই স্ট্রম্বোলি শ্রেণী বলা হয়। ঠিক আছে, দেখো এই স্ট্রম্বোলি আগ্নেয়গিরি থেকে কয়েক ঘন্টা বা 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর একটা নির্দিষ্ট ছন্দে অগ্ন্যুৎপাত হয়। ওকে, আর এই অগ্ন্যুৎপাত হওয়ার সময় যখন লাভা বেরিয়ে আসে, ভূঅভ্যন্তর থেকে ম্যাগমা লাভা রূপে বেরিয়ে আসে, এই লাভার সঙ্গে প্রচুর দাহ্য গ্যাস বেরিয়ে আসে। আর দাহ্য গ্যাস বেরিয়ে আসার জন্য কী হয় বলতো? লাভা সংস্পর্শে কি গ্যাসে আগুন লেগে যায়, তাই তো। ফলে জ্বালামুখ দিয়ে হয় কি, যে আগুনের শিখা অনেক দূর পর্যন্ত এরকম অনেক উঁচুতে উঠে যায়। আগুনের শিখা বা আলোর শিখা অনেক উঁচুতে উঠে যায়। কেন? বুঝতেই পারছো, কারণ কি গ্যাসে আগুন লেগে যাচ্ছে। ওকে, দেখো এবার এই যে আগুনের শিখা বা আলোর শিখা অনেক উঁচুতে উঠে গেল, তাতে কি হবে? এই বহুদূর, এর চারপাশের বহুদূর এলাকা কি আলোকিত হয়ে যাবে, তাই তো। আর কি হয় দেখো, যে ভূমধ্য সাগরে বহু দূরে, অনেক দূরেও যে জাহাজ আছে, সেই জাহাজের নাবিকরাও কি করে বলতো? এই রাতের বেলায় এই আলোর শিখা দেখতে পায়, মানে স্ট্রম্বোলি আগ্নেয়গিরির আলোর শিখা দেখতে পায়। ফলে রাতের বেলায় ওই নাবিকদের দিক নির্ণয় করতে সুবিধা হয়। ওকে, আর এই জন্য স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের লাইট হাউস বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে ভূমধ্য সাগরের লাইট হাউস বলা হয় কাকে? মানে কাকে বলা হয়? স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে। ওকে, আর কেন বলা হয় বুঝতেই পারছো। এরপর দেখো যে ভলকেন শ্রেণী। ঠিক আছে, কিরকম দেখো, এই ভূমধ্য সাগরের লিপারি দ্বীপেই এই স্ট্রম্বোলি আগ্নেয়গিরির কাছেই আরেকটা আগ্নেয়গিরি আছে যার নাম এই ভলকেন আগ্নেয়গিরি। ওকে, এই ভলকেন আগ্নেয়গিরিতে যে ধরনের অগ্ন্যুৎপাত হয় সেটাকেই বলা হয় ভলকেন শ্রেণী। ঠিক আছে, দেখো এই ভলকেন আগ্নেয়গিরিতে দীর্ঘ সময়ের ব্যবধানে অগ্ন্যুৎপাত হয়, আর দীর্ঘ সময়ের ব্যবধানে অগ্ন্যুৎপাত হয় বলে বিস্ফোরণ ঘটে।
ওকে, কেন বিস্ফোরণ ঘটে বুঝতে পারছো কেন? কারণ দীর্ঘ সময় এবং ব্যবধানে অগ্নুৎপাত হলে কি হয় দেখো, যে এই যে জ্বালামুখ, এই যে নলপথ আছে, এই নলপথে কি হয় বলতো, ম্যাগমা জমাট বেঁধে যায়, তাই তো? তাহলে একবার অগ্নুৎপাত হলো, এই ম্যাগমা নলপথে জমাট বেঁধে গেল। এইবার পরের বার যখন অগ্নুৎপাত হবে তখন কি হবে, নিচের ম্যাগমা কি করবে, উঠার জন্য কি উপরের দিকে চাপ প্রয়োগ করবে, কি তাই কি না, প্রবল চাপ প্রয়োগ করে। কিন্তু নলপথটা কি আছে, আগের কঠিন ম্যাগমা দিয়ে কি আবদ্ধ আছে, তাই তো? এবার কঠিন চাপ মানে প্রবল চাপ প্রয়োগ করতে করতে একসময় যখন চাপ মুক্ত হয় তখন প্রবল বিস্ফোরণ ঘটে, অগ্নুৎপাত হয়। ওকে, তো এই যে বিস্ফোরণ ঘটে অগ্নুৎপাত হলে কি হবে, প্রচুর পাইরোক্লাস্টিক পদার্থ বেরিয়ে আসবে, ছাই ভস্য বেরিয়ে আসবে, তাই তো? তো প্রচুর ছাই ভস্য, পাইরোক্লাস্টিক পদার্থ, এগুলো কি বলতো, আকাশের অনেক উঁচুতে উঠে যায়, উঠে গিয়ে এরকম ফুলকপির মতো মেঘের তৈরি করে। ঠিক আছে, কোন আগ্নেয়গিরি থেকে, এই ভলকেন শ্রেণীর অগ্নুৎপাত থেকে। তার মানে কি বলতো, মূল বৈশিষ্ট্য কিন্তু একই। মনে রাখবে, বিস্ফোরণ যদি ঘটে, যে অগ্নুৎপাতে বিস্ফোরণ ঘটবে বা আগ্নেয়গিরিতে, সেখানে কম বেশি কিন্তু ছাই ভস্য উপরে উঠে গিয়ে কালো রঙের কি বলতো একটা আবরণ বা মেঘের মতো তৈরি হবে। এরপর দেখো এই ভিসুভিয়াস শ্রেণী, ঠিক আছে, কিরকম দেখো, যে ইতালির নেপলস শহরের কাছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি আর ভূমধ্যসাগরের সিসিলি দ্বীপে এটনা আগ্নেয়গিরি থেকে যে ধরনের অগ্নুৎপাত হয় সেই অগ্নুৎপাতটাকেই এই ভিসুভিয়াস শ্রেণী বলে। ওকে, এই ভিসুভিয়াস শ্রেণী আর ভলকেন শ্রেণী একই রকম অগ্নুৎপাত হয়, কিন্তু এই ভিসুভিয়াস শ্রেণীর ক্ষেত্রে কি হয়, ভিসুভিয়াস শ্রেণীর ক্ষেত্রে কয়েক দশক অন্তর অন্তর অগ্নুৎপাত ঘটে। এরপর দেখো যে প্লিনি শ্রেণী, ঠিক আছে, কিরকম দেখো, এই যে প্লিনি নামে একজন ভূতত্ত্ববিদ ছিলেন, ঠিক আছে, উনি এই 79 সালে এই ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে সমীক্ষা করতে যান। কি বলছি, ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে সমীক্ষা করতে যান। এবার যখন সমীক্ষা করতে যান তখন কি হয়, প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং ওই বিস্ফোরণে হারকুলেনিয়াম ও পম্পেই নামে দুটি শহর ধ্বংস হয়ে যায় এবং এই প্লিনি তার নিজে নিহত হন, ওই অগ্নুৎপাতে নিজে নিহত হন। তো এই যে বিশাল বা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, ওই বিস্ফোরণকেই এই প্লিনির নাম অনুসারে প্লিনি শ্রেণী বলা হয়। ঠিক আছে, তার মানে প্লিনি শ্রেণী কি, প্লিনি শ্রেণী কিন্তু আলাদা কোনো শ্রেণী না, কোনটা, এই ভিসুভিয়াস শ্রেণীটাই হচ্ছে প্লিনি, তাই তো? ভিসুভিয়াস শ্রেণীতে যদি প্রচণ্ড বিশাল অগ্নুৎপাত হয় তখন সেটাই হচ্ছে কি প্লিনি শ্রেণী। ওকে, আর মনে রাখবে প্লিনি শ্রেণীর অগ্নুৎপাতই হচ্ছে পৃথিবীর সর্বাধিক ধ্বংসাত্মক অগ্নুৎপাত। ঠিক আছে, তো এখান থেকে দেখো, মানে এইটুকু অংশ থেকে 2016 সালের এসএলএসটিতে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কেমন এবার দেখে নাও। দেখো, কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয়? অপশান এ মাউন্ট এটনা, অপশান বি মাউন্ট ভিসুভিয়াস, অপশান সি ফুজিয়ামা, অপশান ডি মাউন্ট স্ট্রম্বোলি। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে, উত্তর কি হবে, এই ডি মাউন্ট স্ট্রম্বোলি। এবার আমরা দেখে নিই চলো যে আগ্নেয়গিরির সক্রিয়তা বা অগ্নুৎপাতের পর্যায়ক্রম অনুসারে আগ্নেয়গিরি কত প্রকার ও কী কী। ওকে, দেখো যে আগ্নেয়গিরির সক্রিয়তা বা অগ্নুৎপাতের পর্যায়ক্রম অনুসারে আগ্নেয়গিরিগুলিকে 3 ভাগে ভাগ করা হয়, 3টা শ্রেণীতে ভাগ করা হয়। একটা কি দেখো, একটা হচ্ছে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, একটা সুপ্ত আগ্নেয়গিরি, একটা মৃত আগ্নেয়গিরি। ওকে, দেখো এবার জীবন্ত আগ্নেয়গিরি মানে বুঝতেই পারছো, যে আগ্নেয়গিরির থেকে কি অগ্নুৎপাত হয় বা হচ্ছে, তাই তো, সেটা কি জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি। ওকে, এবার এই জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরিকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, একটা কি অবিরাম আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরি। নামকরণ থেকে বুঝতে পারছো, অবিরাম মানে কি, যে আগ্নেয়গিরি থেকে কয়েক ঘন্টা কয়েক দিন অন্তর অন্তর অগ্নুৎপাত হয় বা এক নাগারে অগ্নুৎপাত হয়, সেই আগ্নেয়গিরিকে অবিরাম আগ্নেয়গিরি বলে। আর সবিরাম কোনটা, যে আগ্নেয়গিরি থেকে বেশ কয়েক বছর, কি বলছি, বেশ কয়েক বছর পর পর বা বেশ কিছুদিন পর পর অগ্নুৎপাত হয়, সেগুলো হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। ওকে, এখানে কিন্তু একটু কনফিউশন আছে, কি বলতো, আজকে যেটা অবিরাম আগ্নেয়গিরি সেটা সবিরাম আগ্নেয়গিরিতে পরিণত হতে পারে, আর আজকে যেটা সবিরাম আগ্নেয়গিরি সেটা অবিরাম আগ্নেয়গিরিতে পরিণত হতে পারে। ফলে এই নামগুলো কিন্তু কোনো কোনো বইয়ে দেখবে কোনো একটা নাম অবিরামে আসে, কোনো মানে সেইটাই হয়তো অন্য বইয়ে সবিরামে আসে। ওকে, তোমরা মনে রাখবে এই জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরিগুলি।
ওকে, কিরকম দেখো, তাহলে অবিরাম আগ্নেয়গিরি কি কি আছে দেখো, যে ভিসুভিয়াস স্ট্রম্বলি কোথায়, ইতালির, তোমরা নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, যে ইতালির ভিসুভিয়াস স্ট্রম্বলি হচ্ছে সক্রিয় বা অবিরাম আগ্নেয়গিরি, তাই তো। আর কি আছে দেখো, আন্টার্কটিকার মাউন্ট এরাবাস কি অবিরাম আগ্নেয়গিরি। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে আন্টার্কটিকার বরফ ক্ষেত্রে অবস্থিত একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো, তাহলে উত্তর কি হবে, কি মাউন্ট এরাবাস। ওকে, এবার দেখো মেক্সিকোর কটোপাক্সি, ওকে, মেক্সিকোর কটোপাক্সি কি বলছিলাম, উচ্চতম আগ্নেয়গিরি। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি। দেখো তাহলে অবিরাম মানে কি, সেটা জীবন্ত অবশ্যই, তাই তো। তার মানে কি মেক্সিকোর কটোপাক্সি হচ্ছে পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি। ওকে, আর কি দেখো, যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি, নিকারাগুয়ার মাসায়া, এগুলো কি অবিরাম আগ্নেয়গিরি। ওকে, এবার সবিরাম আগ্নেয়গিরি কোনগুলো দেখো, যে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এই তো, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ভারতের ব্যারেন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে যে ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো বা ভারতের একটি সবিরাম আগ্নেয়গিরির নাম লেখো, তাহলে উত্তর কি হবে, ব্যারেন। ওকে, দেখো ব্যারেনটা এক সময় সুপ্ত আগ্নেয়গিরি ছিল, দীর্ঘদিন ব্যারেনে অগ্নুৎপাত হয়নি। 1991 সালে অগ্নুৎপাত হয়, এরপরে আবার 1995 সালে অগ্নুৎপাত হয়, এরপর 2005 সালে অগ্নুৎপাত হয়, এরপর 2008 সালে আবার অগ্নুৎপাত হয়। তার মানে এই যে আগ্নেয়গিরিগুলো দেখলে, এই যে সব আগ্নেয়গিরিগুলি কি সবকটা কি জীবন্ত আগ্নেয়গিরি। এই জীবন্ত আগ্নেয়গিরির নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ওকে, এরপরে দেখো, এরপরে সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি কি, যে আগ্নেয়গিরিতে বহু বছর আগে অগ্নুৎপাত হয়েছিল, এখন অগ্নুৎপাত বন্ধ আছে, কিন্তু ভবিষ্যতে আবার অগ্নুৎপাত হতে পারে, অগ্নুৎপাতের সম্ভাবনা আছে, সেরকম আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। কি কি আছে দেখো, জাপানের ফুজিয়ামা, আফ্রিকার কিলিমাঞ্জারো, মেক্সিকোর পারিকুটিন, আর ভারতে হচ্ছে নারকোন্ডাম। এটা প্রশ্ন হতে পারে যে ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো, তাহলে উত্তর কি হবে, নারকোন্ডাম। এই নারকোন্ডাম আগ্নেয়গিরিতে দীর্ঘদিন পরে 2005 সালে অগ্নুৎপাত হয়েছিল, এখন বন্ধ আছে। ওকে, ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি মানে কি দেখো, যার থেকে আর কখনোই অগ্নুৎপাত হবে না, সেটা হচ্ছে কি মৃত আগ্নেয়গিরি। ওকে, অধ্যাপক সেলভির মতে যদি 2500 বছর, কমপক্ষে 2500 বছর ধরে অগ্নুৎপাত বন্ধ আছে, তাহলে সেই আগ্নেয়গিরিগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে ধরা হয়। ওকে, কি কি আছে নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, যে মায়ানমারের মাউন্ট পোপো, ঠিক আছে, চিলির একানকাগুয়া, মনে রাখবে এই চিলির একানকাগুয়াই হচ্ছে পৃথিবীর উচ্চতম মৃত আগ্নেয়গিরি। প্রশ্ন হতে পারে পৃথিবীর উচ্চতম মৃত আগ্নেয়গিরির নাম কি, তাহলে উত্তর কি হবে, চিলির একানকাগুয়া। ওকে, দেখো অনেক ভূবিজ্ঞানী আবার কি বলতো, আমাদের ভারতের রাজমহল পাহাড়কে মৃত আগ্নেয়গিরি বলে ধরে নেয়। তোমাদের কাছে যদি এই তথ্যগুলো না থাকে, নামগুলো না থাকে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে, পরে খাতায় লিখে নেবে। ওকে, এবার আমরা দেখে নিয়ে চলো যে আগ্নেয়গিরির গঠন কেমন হয়। ঠিক আছে, আগ্নেয়গিরির গঠন তোমরা জানো, তবু একবার দেখে নিতে হবে, কারণ এর মধ্যে বহু তথ্য আছে। ঠিক আছে, দেখো আগ্নেয়গিরির গঠন কেমন। দেখো, এই মনে করো কোনো একটা আগ্নেয়গিরির ছবি, তাই তো। আমরা জানি আগ্নেয়গিরির মানে ভূ অভ্যন্তরে যেখান থেকে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত বা ম্যাগমা বেরিয়ে আসে, সেটাকে কি বলে, ম্যাগমা গহ্বর। তার মানে এটা ম্যাগমা গহ্বর। এবার যে নলপথ দিয়ে বেরিয়ে আসে, এই নলপথটাকে কি বলে, নির্গমন নলপথ। ওকে, এবার আগ্নেয়গিরিতে যে মুখ দিয়ে অগ্নুৎপাত হয় সেগুলো কি, জ্বালামুখ। ওকে, এবার জ্বালামুখের মধ্যে যে সবচেয়ে বড় যে জ্বালামুখটা, তার সেটা কি প্রধান জ্বালামুখ, আর ছোট জ্বালামুখগুলো হচ্ছে গৌণ জ্বালামুখ। ওকে, তোমরা মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ হচ্ছে আলাস্কার আনিয়াক চক। কি বলছি, আলাস্কার আনিয়াক চক হচ্ছে পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ। ওকে, অনেক সময় কি হয়, এই জ্বালামুখে বৃষ্টির জল জমে হ্রদের তৈরি হয়। ওকে, হ্রদ তৈরি হলে তাকে কি বলে, জ্বালামুখ হ্রদ বলে, তাই তো। এই জ্বালামুখ হ্রদ বা আগ্নেয় হ্রদ, এই আগ্নেয় হ্রদ বা জ্বালামুখ হ্রদ, দেখো যে ওজোস ডেল সালাডো, এই হ্রদটি হচ্ছে আগ্নেয় হ্রদ বা জ্বালামুখ হ্রদ, যেটা পৃথিবীর উচ্চতম জ্বালামুখ হ্রদ। আবার কি দেখো, যে জ্বালামুখের ইংরেজি কি, ইংরেজি হচ্ছে ক্রেটার। ঠিক আছে, দেখো মনে করো এই কোনো একটা জ্বালামুখ আছে। ওকে, এবার একটা প্রধান জ্বালামুখের মধ্যেই ভেতরেই মনে করো আরো অনেক ছোট ছোট জ্বালামুখ আছে।
অনেক ছোট ছোট জ্বালামুখ আছে। কি বলছি, একটা প্রধান জ্বালামুখের ভিতরেই যদি অনেকগুলি ছোট ছোট জ্বালামুখ থাকে তাহলে সেটাকে নেস্টেড ক্রেটার বলে বা জ্বালামুখ পুঞ্জ বলে, যেমন ফিলিপাইন্সের মাউন্ট তাল। ওকে, আর এরকম এই নেস্টেড ক্রেটারের মধ্যে বৃষ্টির জল জমে যদি হ্রদ তৈরি হয় তখন সেই হ্রদকে মেয়ার বলে। এরপর দেখে নিয়ে চলো যে ক্যালডেরা কি। ঠিক আছে, কিরকম দেখো দেখো মনে করো এই কোনো একটা আগ্নেয়গিরির জ্বালামুখ আছে। ঠিক আছে, এইবার প্রবল বিস্ফোরণে, ঠিক আছে, প্রবল বিস্ফোরণে যদি এই জ্বালামুখ উড়ে গিয়ে এই বড় বৃত্তাকার, মানে এমনি স্বাভাবিক জ্বালামুখের চেয়ে এরকম বড় বৃত্তাকার জ্বালামুখের তৈরি হয়, কি বলছি, প্রচণ্ড বিস্ফোরণে উড়ে গিয়ে। ঠিক আছে, তাহলে এই বড় জ্বালামুখটাকেই ক্যালডেরা বলে। মাথায় কি বলছি? এবার ক্যালডেরার উৎপত্তি নিয়ে ভূবিজ্ঞানীদের মধ্যে অনেক মতভেদ আছে, কি করে উৎপত্তি হয়। তোমাদের এই উৎপত্তির ব্যাখ্যা না জানলেও সময়, তাহলে ক্যালডেরা কি জ্বালামুখের চেয়ে বহু বড়, তাই তো, বৃত্তাকার জ্বালামুখকেই বলা হয় ক্যালডেরা। ক্যালডেরা একটা স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে বিশাল কড়াই। ঠিক আছে, দেখো কড়াইয়ের মতো আকৃতি হয়। ওকে, দেখো তাহলে এই জাপানের আসোয়ান, মনে রাখবে জাপানের আসোয়ান হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা। প্রশ্ন হতে পারে পৃথিবীর বৃহত্তম ক্যালডেরার নাম কি, তাহলে কি জাপানের আসোয়ান হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা। ঠিক আছে, আবার এই ক্যালডেরাতে বৃষ্টির জল জমে, ঠিক আছে, বা মৃত ক্যালডেরায় বৃষ্টির জল জমে হ্রদের তৈরি হয়। কি বলছি, হ্রদের তৈরি হয়, যেটাকে ক্যালডেরা হ্রদ বলে, বা এটাকে জ্বালামুখ হ্রদ বলে। কিন্তু কি বলছি, মৃত আগ্নেয়গিরির মুখে যে জ্বালামুখ বা ক্যালডেরা থাকে তাতে জল জমে হ্রদের তৈরি হয়, সেটাকে ক্যালডেরা হ্রদ বা জ্বালামুখ হ্রদ বলে কিন্তু। ঠিক আছে, দেখো তো এই যে সুমাত্রার টোবা হ্রদ, কি বলছি, সুমাত্রার টোবা হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা হ্রদ। যদি আসে পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ তাহলেও কিন্তু এই টোবা হ্রদ। ঠিক আছে, যদি আসে পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ হ্রদ তাহলেও কিন্তু টোবা হ্রদ। ওকে, কারণ এগুলো কি, এই জ্বালামুখ, ক্যালডেরাও তো এক ধরনের জ্বালামুখী, তাই কি না, ক্যালডেরাও এক ধরনের জ্বালামুখ, তাই তো, তাহলে এই ক্যালডেরা কি এক ধরনের আগ্নেয় হ্রদ, তাই তো, তাহলে পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ আসলেও উত্তর সুমাত্রার টোবা, বৃহত্তম ক্যালডেরা হ্রদ আসলেও সুমাত্রার টোবা হ্রদ, বৃহত্তম জ্বালামুখ হ্রদ আসলেও সুমাত্রার টোবা হ্রদ। ওকে, আবার কি দেখো, যদি এরকম হয় যে মনে করো যে বিশাল ভয়ঙ্কর বিস্ফোরণে, ওকে, ক্যালডেরার চেয়েও বড় বিস্ফোরণে, ক্যালডেরার চেয়েও বড় ওরকম অবনত স্থানের তৈরি হলো। ঠিক আছে, জ্বালামুখী এরকম অবনত স্থানের তৈরি হলো, তখন তাকে ক্যালড্রন বলে। কি বলছি, তাকে ক্যালড্রন বলে। তাহলে এই প্রত্যেকটা তথ্য কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, দেখো এবার 9-10 লেভেলে 2016 সালে এসএলএসটিতে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কেমন দেখো, প্রশ্নটা কি ছিল দেখো, যে নিচের কোনটি আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত নয়? অপশন এ ক্যালডেরা, অপশন বি লাভা, অপশন সি জ্বালামুখ, অপশন ডি উপকেন্দ্র। বুঝতেই পারছো, ক্যালডেরা আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত, লাভা আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত, জ্বালামুখ আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত, কিন্তু ভূমিকম্পটা, উপকেন্দ্রটাকে ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত। তার মানে উত্তর কি হবে? ডি, উপকেন্দ্র। ওকে, দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। এর পরের ক্লাসে আমি অগ্ন্যুৎপাতের ফলে গঠিত ভূমিরূপগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।